আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে একভাবে ভালো আছি ইনশাল্লাহ। তা আমি অন্য আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই যে বায়ু দূষণ যে চ্যাপ্টার নবম শ্রেণীর তোমাদের নতুন কারিকুলামে, সেখানে আয়নিক বন্ধন আজকে আমরা আলোচনা করবো। আয়নিক বন্ধনটা কীভাবে হয়, কোন কোন গ্রুপের যে মৌলগুলো আয়নিক বন্ধন তৈরি করতে পারে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়নিক বন্ধন মৌল পরমাণু সমূহ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন তৈরি করে, আসলে এই বন্ধনটাকে বলা হয় আয়নিক বন্ধন। মৌল পরমাণু সমূহ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে। সাধারণত গ্রুপ 1 এবং 2 এর ধাতু এবং গ্রুপ 17 এবং 16 এবং 17 অধাতু মৌলগুলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে। 1 এবং 2 গ্রুপ 1 এ কারা আছে? সবচেয়ে ইলেকট্রোপজিটিভ খাদ ধাতু, তাই না? 2 এ কারা আছে? মৃৎ খাদ ধাতু। এই যে গ্রুপ 1 এবং 2 এর যে ধাতব মৌলগুলো এবং গ্রুপ 16 এবং 17 যে অধাতব মৌল পরমাণুগুলো, তারা আয়নিক বন্ধন গঠন করে। সাধারণত গ্রুপ 1 এবং গ্রুপ 2 গ্রুপ 1 নং এবং গ্রুপ 2 নং এর ধাতব মৌল পরমাণু গ্রুপ 16 এবং গ্রুপ 17 এর অধাতব মৌল পরমাণু আয়নিক বন্ধন গঠন করে, ইলেকট্রনের আদান প্রদান করে। ইলেকট্রন আদান প্রদান গ্রুপ 1 নং এবং গ্রুপ 2 নং এর ধাতব মৌল পরমাণু, গ্রুপ 16 এবং গ্রুপ 17 এর অধাতব মৌল পরমাণু গুলো ইলেকট্রন আদান প্রদান করে। আয়নিক বন্ধন গঠন করে।
করে। গ্রুপ 1 এবং 2 এর ধাতব মৌল পরমাণুগুলো গ্রুপ 17 এবং 16 এবং 17 এর অধাতব মৌল পরমাণুগুলো আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদান করে। ধাতব মৌল পরমাণুগুলো ইলেকট্রন ছেড়ে দিতে পারে, অধাতব মৌল পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে, অর্থাৎ আদান প্রদান করে আয়নিক বন্ধন গঠন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধাতব মৌল পরমাণু সমূহে 1 নং এবং 2 নং গ্রুপের যে ধাতব মৌল পরমাণু তাদের আয়নীকরণ শক্তি কম। আয়নীকরণ শক্তি কম। আয়নীকরণ শক্তির মান কম বিদায় এরা সহজে ইলেকট্রন প্রদান করে ধনাত্মক আয়ন তথা ক্যাটায়নে পরিণত হতে পারে। ক্যাটায়নে হতে পারে। এই যে গ্রুপ 1 এবং 2 এর যে ধাতু মৌল পরমাণুগুলো আমরা লক্ষ্য করবো, একটু পরে আমরা ব্যাখ্যা করব। এই যে 1 এবং 2 গ্রুপের ধাতু মৌল পরমাণু তাদের আয়নীকরণ শক্তি কিন্তু কম। আয়নীকরণ শক্তি কম। ধাতু সমূহের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। কারণ কি? তাদের আয়নীকরণ শক্তি কম। ইলেকট্রন ত্যাগ করতে কম শক্তি লাগে, তার মানে আয়নীকরণ শক্তি কম। এই জন্য তারা ইলেকট্রন প্রদান করে সহজে ধনাত্মক আয়ন তথা ক্যাটায়নে পরিণত হতে পারে। আবার অধাতব মৌল পরমাণু সমূহের ইলেকট্রন আসক্তি বেশি থাকে, কারণ তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ঘাটতি থাকে। যেমন 16তে যারা আছে তাদের কিন্তু 2টা ইলেকট্রন ঘাটতি আছে, 17তে যারা আছে তাদের 1টা ইলেকট্রন ঘাটতি আছে। এই ঘাটতি থাকার কারণে ইলেকট্রন আসক্তি তাদের বেশি, তাই না? অধাতব মৌল পরমাণু সমূহের ইলেকট্রন আসক্তির মান বেশি বিদায় এরা সহজে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তথা অ্যানায়নে পরিণত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই তথ্যগুলো ভালো করে বুঝতে হবে যে অধাতু মৌলপরমাণু যেমন 16 এবং 17 তাদের যে ইলেকট্রন আসক্তির মান বেশি। আমরা জানি বাম হইতে ডানের গ্রুপে ইলেকট্রন আসক্তির মান বেশি। এই জন্য অধাতুর সময় ইলেকট্রন আসক্তির মান বেশি। ইলেকট্রন আসক্তির মান বেশি কেন? অতিরিক্ত ইলেকট্রন পরিবর্তে তাদের ইলেকট্রন ঘাটতি থাকে। যেমন 16তে যারা আছে তাদের 2টা ইলেকট্রন ঘাটতি, 17তে যারা আছে 1টা ইলেকট্রন ঘাটতি। তো ঘাটতি বিদায় তারা সহজ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তথা অ্যানায়নে পরিণত হতে পারে। বুঝতে পারছো? তাহলে গ্রুপ 16 এবং 17 যারা আছে তারা কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। গ্রহণ করে কি হয়? অ্যানায়ন বা ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে, তাই না? অন্যদিকে গ্রুপ 1 এবং 2 যে মৌলগুলো আছে
তারা ধাতু, তাদের অতিরিক্ত ইলেকট্রন থাকায় একের হলো একটা, গ্রুপ 2 হলো দুইটা করে ইলেকট্রন অতিরিক্ত থাকে। এই যে ইলেকট্রনগুলো তারা ত্যাগ করে সহজে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হতে পারে। এগুলি কিন্তু আমরা লিখছি। তাদের অবস্থা আমরা মূল আরেকটু ব্যাখ্যা করি। এই যে ক্যাটায়ন উৎপন্ন হইলো, এই যে অ্যানায়ন উৎপন্ন হইলে ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করতে পারে। সৃষ্ট ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহ পরস্পর তীব্র স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠন হয়। এই হলো আমাদের বিস্তারিত ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে। আমরা যে আয়নিক বন্ধনের এই ব্যাখ্যাগুলো আমরা না জানি, কিভাবে আয়নিক বন্ধনটা হয় তাহলে আমরা সহজে বুঝতে পারবো না। তো আমরা আরেকবার একটু ব্যাখ্যা করি। মৌল পরমাণু সমূহ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে। মৌল পরমাণু সমূহ ধাতু এবং অধাতু মৌল পরমাণু সমূহ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, আদান প্রদান কি, ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণটাকে বলা হয় ত্যাগ এবং গ্রহণকে বলা হয় আদান প্রদান মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলা হয়। ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ করে যে, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান করে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে। সাধারণত গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলসমূহ, গ্রুপ 1 এবং 2 এর মৌলসমূহ কিন্তু একের হলো তীব্র ক্ষার ধাতু, 2 হলো মৃৎ ক্ষার ধাতু। যাই হোক, এরা ধাতু। 1 এবং 2 এর মৌল পরমাণুসমূহ ধাতু মৌল পরমাণু। গ্রুপ 16 এবং 17 যে তারা অধাতু মৌল পরমাণু। ঠিক আছে। 1 নং এবং গ্রুপ 2 এর ধাতব মৌল পরমাণু, গ্রুপ 16 এবং 17 এর অধাতব মৌল পরমাণু ইলেকট্রন আদান প্রদান করে আয়নিক বন্ধন গঠন করে। সাধারণত দেখি আমরা বলছি সাধারণত, তাই আমরা বলতে পারি সাধারণত 1 এবং 2 এর যে ধাতব মৌল পরমাণুগুলো, গ্রুপ 16 এবং 17 এর যে অধাতব মৌল পরমাণুগুলো ইলেকট্রন আদান প্রদান করে সহজে আয়নিক বন্ধন গঠন করে। ধাতব মৌল পরমাণু সমূহের আয়নীকরণ শক্তির মান কম থাকে, কারণ ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে। ইলেকট্রন যারা সহজে ত্যাগ করতে পারে তাদের আয়নীকরণ শক্তির মান কম। আর ইলেকট্রন ত্যাগ করতে শক্তির যখন বেশি প্রয়োজন, তখন আয়নীকরণ শক্তির মান বেশি থাকে। তো ধাতব মৌল পরমাণু সমূহের সর্বশেষ, মানে যেমন গ্রুপ 1 এর সর্বশেষ কক্ষপথে আছে একটা, গ্রুপ 2 এর সর্বশেষ কক্ষপথে প্রত্যেকের 2টা করে ইলেকট্রন আছে, তাই না? এই যে একটি ইলেকট্রন শেষ কক্ষপথে, সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, তারা সহজে এগুলি ত্যাগ করতে পারে, ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হতে পারে। এই যে আমরা বলছি যে ধাতব মৌল পরমাণু সমূহের আয়নীকরণ শক্তির মান কম বিধায় তারা সহজে ইলেকট্রন প্রদান করে বা ত্যাগ করে সহজে ধনাত্মক আয়ন তথা ক্যাটায়নে পরিণত হতে পারে। ধাতব মৌল পরমাণু সমূহের আয়নীকরণ শক্তির মান কম, এই জন্যই তারা সহজে ইলেকট্রন ত্যাগ বা প্রদান করে ধনাত্মক আয়ন তথা ক্যাটায়নে পরিণত হতে পারে। আবার অধাতব মৌল পরমাণু সমূহের ঘাটতি থাকে, যেমন 16 এবং 17 কথা বলছি। 16তে যারা আছে, 17তে যারা আছে তাদের ইলেকট্রন ঘাটতি আছে। 8 হতে 17তে যারা আছে তাদের একটা করে ঘাটতি আছে। 16তে যারা আছে তার 2টা করে ঘাটতি আছে। এই ঘাটতি থাকা, যাদের ঘাটতি আছে তাদের ইলেকট্রন আসক্তি বেশি, মানে গ্রহণ করার ইচ্ছা বেশি বা প্রবণতা বেশি। এই জন্য অধাতব মৌল পরমাণু সমূহের ইলেকট্রন আসক্তির মান বেশি বিধায় তারা সহজে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তথা অ্যানায়নে পরিণত হতে পারে। তাইলে ধাতব মৌল পরমাণুগুলো ইলেকট্রন প্রদান করে বা ত্যাগ করে
সহজে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হতে পারে। আর অধাতব মৌল পরমাণুগুলো এগুলো আমরা জানতে হবে। অধাতব মৌল পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তথা এনায়নে পরিণত হতে পারে। এই যে দহন ক্যাটায়ন এবং এনায়ন সৃষ্টি হইল, সৃষ্ট এনায়ন এবং ক্যাটায়ন এবং এনায়ন পরস্পর স্থির বৈদ্যুতিক তীব্র স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তীব্র স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বলছি 1 নং এবং 2 নং এর ধাতব মৌল পরমাণু, 1 নং এবং 2 নং এর ধাতব মৌল পরমাণু, আবার বলছি 16 এবং 17 এর অধাতব মৌল পরমাণু, সেগুলি সম্পর্কে আমরা একটু পরিচিত হতে চাই। কিভাবে 1 এবং 2 এর মৌল পরমাণু সমূহ ইলেকট্রন ত্যাগ বা প্রদান করতে পারে, কিভাবে গ্রুপ 16 এবং 17 মৌল পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করে এনায়নে পরিণত হয়, সেগুলি আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এক নং গ্রুপে আছে কি হাইড্রোজেন, প্রথমে আছে হাইড্রোজেন 1, তারপর আছে কি লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, কিন্তু তার এফ অরবিটাল থাকবে। এফ তো আমরা জানি 58 থেকে 71, 58 কিন্তু এখানে ফোর্সে, তার মানে এফ থাকবে। এফ যার আছে এখানে 32 বলতে হবে, কত 32। কি হলো 1 2 3 4 5 6 7, আমরা জানি 1 নং গ্রুপে 7টি ধাতব মৌল পরমাণু আছে, প্রত্যেক কিন্তু এবং প্রত্যেকের শেষ মানে কক্ষপথে একটি করে ইলেকট্রন, এই যে একটা করে ইলেকট্রন থাকে, প্রত্যেকের কিন্তু আণবিক শক্তি কম এবং সবচেয়ে কম হবে ফ্রান্সিয়ামের, যেহেতু ফ্রান্সিয়ামের স্তর বেশি হতে আকর্ষণটা অনেক কম, ফলে সহজেই সেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে। যাই হোক, 1 নং গ্রুপে যা সর্বশেষ কক্ষপথে অতিরিক্ত ইলেকট্রন কম থাকার কারণে, অতিরিক্ত ইলেকট্রন খুবই কম, মাত্র একটি থাকার কারণে কিন্তু তারা সহজে এই ইলেকট্রনটা ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হতে পারে। কিভাবে মানে ক্যাটায়ন হয় আমরা লক্ষ্য করি। লিথিয়াম যদি ত্যাগ করে একটা মানে ত্যাগ করে, তখন কি হবে লিথিয়াম প্লাস, এটা কিন্তু মানে ক্যাটায়ন না, ক্যাটায়নে পরিণত হয়ে গেল এবং কাঠামোকার নিকটতম নিষ্ক্রিয় মৌলের হিলিয়ামের কাঠামো কিন্তু মানে লাভ করছে, হিলিয়াম কাঠামো। ঠিক আছে, এখন তো আর একটা নাই, তাহলে লিথিয়াম প্লাস মানে হিলিয়াম কাঠামো। সোডিয়াম যদি তার একটা ইলেকট্রন ত্যাগ করে, যদি এটা ত্যাগ করে কি হবে তখন সোডিয়াম প্লাস, এটা আমরা বলছি ক্যাটায়ন না। এটা তখন কার কাঠামো হবে, মানে নিয়নের কাঠামো, তাই না? ক্যাটায়ন নিয়নের কাঠামো। আচ্ছা, যদি পটাশিয়াম তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা ত্যাগ করে, তখন কি হবে পটাশিয়াম প্লাস, এটাও কিন্তু ক্যাটায়ন, তাই না? এবং তখন তার কাঠামোটা কি হবে 2 8 8, আর্গনের
কাঠামো, ঠিক আছে। এইভাবে রোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এটা হবে রোডিয়াম প্লাস এবং এটা হবে নিউক্লিয়াস জেনারেল কাঠামো। এইভাবে আমরা লক্ষ্য করি যে এই যে 1 নং গ্রুপের যে মৌল পরমাণুগুলো কিভাবে ইলেকট্রন সহজে মানে ত্যাগ করে ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো কিভাবে লাভ করে। যেমন লিথিয়াম লাভ করছে কার হিলিয়ামের কাঠামো, কারণ সে একটা ত্যাগ করলে হবে 2 কার হিলিয়ামের। সোডিয়াম যদি একটা ত্যাগ করে তাহলে হবে নিয়নের কাঠামো, তাই না। পটাশিয়াম যদি একটা ত্যাগ করে তাহলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা ত্যাগ করে তাহলে হবে আর্গনের। এইভাবে ধাতব মৌল পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করে, নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা 1 নং গ্রুপের মৌলগুলো অবস্থা কিভাবে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয় সেটা আমরা লক্ষ্য করলাম। গ্রুপ 2 নম্বর। মানে গ্রুপের কে কে আছে 2 নং গ্রুপে? আমরা জানি 2 নং গ্রুপ সর্বপ্রথম যে এটা হলো বেরিলিয়াম 2, বেরিলিয়াম 4 মানে 2 বিনার 2 আমরা শক্তি স্তর বলছি। বেরিলিয়াম পর হলো ম্যাগনেসিয়াম 12, 2 8 2, ক্যালসিয়াম 20 2, স্ট্রনসিয়াম 38, বেরিয়াম 2টা থাকবে কটা? 2টা, কারণ 21 থেকে 30 এর মধ্যে যেমন স্ট্রনসিয়ামের মধ্যে কিন্তু ডি অরবিটাল তোমরা পাইছো একটা, কারণ 21 থেকে 30 এর মধ্যে ডি অরবিটাল আছে, এই জন্য আমরা D10 যোগ করলে 18 হয়ে যাবে, তাই না। এইভাবে কিন্তু আমরা করছি। আর বেরিয়ামের মধ্যে ডি অরবিটাল করা হবে 2টা, একটা 21 থেকে 30 3-এ, আর গুলো 4-এ 39 থেকে 48, তাই না। 3 এবং 4-এ আমরা 18 দিব না, 3 এবং 4-এ 18 দিবা, 8 এবং 2, ঠিক আছে। এরপর হলো তোমার রেডিয়াম। রেডিয়াম হলো তোমার 88। রেডিয়ামের মধ্যে কিন্তু এখানে এফ অরবিটাল থাকবে। এফ অরবিটাল কি কত থেকে শুরু হয় আমরা জানি? 58 থেকে 71 একটা, 58 থেকে 71 একটা পড়ছে, তার মানে 4 নম্বর এফ অরবিটাল থাকবে। এফ অরবিটাল মানে 14 ইলেকট্রন বাড়বে, 14 বাড়ে এখানে 32টা ধরতে হবে, তাই না। 2 8 18 এখানে ধরতে হবে 32, 8 2, ঠিক আছে। 10 এখানে হইলো 50 60, 10 18 8 2 8 2, তার কারণ এটার মধ্যে বেরিয়ামের মধ্যে স্তর আছে কটা? 1 2 3 4 5 6টা, তাহলে রেডিয়ামের স্তর হবে 7টা, 1 2 3 4 5 6 7। তো লক্ষ্য করো, এটা 10 এখানে হলো 50 60 60 আর 20 হইলো 80 এবং 88, ঠিক আছে। এই যে আমরা লক্ষ্য করলাম 2 নং গ্রুপের যে মৌলগুলো তোমাদের বোঝার সহজের জন্য আমি একটু আলোচনা করে দিলাম। শেষ কক্ষপথে কিন্তু 2টা আছে না, এই 2টা ইলেকট্রন তারা সহজে ত্যাগ করতে পারে, এবং এই জন্য তাদের আণবিক শক্তির মান কম বিধায় তারা সহজেই এই 2টা ইলেকট্রন
ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হতে পারে। বেরিলিয়াম যদি ত্যাগ করে তাহলে বেরিলিয়াম প্লাস হবে, যদি ম্যাগনেসিয়াম ত্যাগ করে তখন কি হবে, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে সে হবে ম্যাগনেসিয়াম 2+, এবং তার কাঠামো হবে কার, নিয়নের, তাই না, নিয়ন 10, ম্যাগনেসিয়াম 2+, নিয়নের কাঠামো, নিয়নের কাঠামো কিন্তু মানে লাভ করবে, তাই না। যদি ক্যালসিয়াম তার সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে হবে 2, 8, 8 মানে আর্গনের কাঠামো, তাই না। ক্যালসিয়াম যদি তোমার বোঝার সহজের জন্য আমরা এই আলোচনাটা করে দিলাম, 2+, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জন্য 2+, কার কাঠামো, আর্গনের কাঠামো, আর্গনের কাঠামো। এইভাবে তারা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কিন্তু 2+, হবে, কারণ যেহেতু প্রত্যেকের দুইটা ইলেকট্রন আছে তার মানে 2+ হবে, এবং নিকটতম নিঃসময়ের কাঠামো কিন্তু মানে লাভ করে, ঠিক আছে। এখন আমরা এদেরকে বলি মানে ক্যাটায়ন, এরা প্রত্যেকে মানে ক্যাটায়ন, প্রত্যেকে ক্যাটায়ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 এবং 2 এর মৌলগুলো কিভাবে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় সেটা আমরা ব্যাখ্যা করে দিলাম। আমরা আরো বলছিলাম যে গ্রুপ 16 এবং 17, গ্রুপ 16 এবং 17 মৌলগুলো যে ইলেকট্রন আসক্তি বেশি, এই জন্য তারা সহজে গ্রুপ 17 অধাতব মৌল পরমাণু সমূহ। 17 কে কে আছে আমরা জানি, ক্লোরিন 9, ক্লোরিন, ব্রোমিন, ব্রোমিনের মধ্যে কিন্তু ডি অরবিটাল থাকবে, ডি অরবিটাল তো আমরা জানি 21 থেকে 30, এই জন্য আমরা 18 দিয়ে দিলাম, বুঝছো। আর যেহেতু 17তে যারা আছে সবাই হ্যালোজেন, সবার শেষ কক্ষপথে 60 কিলো ইলেকট্রন থাকবে। বলবেন আয়োডিন, তিপ্পান্ন, ঠিক আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, S13, অ্যাস্টাটাইন হইল 85, তার মানে কিন্তু এফ অরবিটাল আছে। অ্যাস্টাটাইন যে নম্বরটা এর মধ্যে এফ আছে, এফ তো আমরা জানি 58 থেকে 71, এই জন্য এফ 4 নম্বর থেকে কিন্তু এফ শুরু, 4 এবং 5 এফ আছে না, 4 এবং 5 এফ আছে, আর অন্য কোথাও এফ নাই। ডি আছে কোথায়, 3, 4, 5, 6, 3, 4, 5, 6 হলো ডি, শুধু 4 এবং 5 আছে এফ। এফ মানে এফ যাদের আছে 1400 হইল 32, তাই না। আমরা বলবো 3 অত ডি আছে মানে 18, 4 যেহেতু এফ আছে তাহলে 32 বলতে হবে, 18, 8, 18, 7, ক্যান্সেল 1, 2, 3, 4, 5টা, আর 6টা, 1, 2, 3, 4, 5, 6টা, ঠিক আছে। আমরা লক্ষ্য করে ঠিক আছে কিনা, 10, 50, 60, আর 78, 85, ওকে। আসলে 10 এর সাইন হইলো আমাদের 117, তার মানে 10 এর মধ্যে যে অধাতব মৌলপরমাণু হইলো সর্বশেষ, তার কিন্তু ইলেকট্রন বিন্যাসে 2টা এফ আছে, একটা হইলো তোমার 58 থেকে 71, একটা এফ মানে 4 নম্বরে, এই জন্য 32 হবে, 5 নম্বরে আরেকটা এফ হবে মানে এফ অরবিটাল, কারণ মানে এফ অরবিটাল হলো 90 থেকে 103, মানে 90 থেকে 103 এর মধ্যে এফ অরবিটাল আছে, তাই না। 58 থেকে 71 এটা ল্যান্থনাইট গ্রুপ, আর একনাইট গ্রুপটা হইলো 90 থেকে 103, এরকম 14টা গ্রুপ হইলো 14টা, তাহলে 4 এফ আছে, 5 এফ আছে, তাই না। এই জন্য বলতে হবে 4 32, 5 32 বলতে হবে, 2, 8, 18, 32, 32, 18, 7, ঠিক আছে। আমরা 4 এবং 5 32 বলছি কারণ 4 এফ আছে, 5 এফ আছে, যেহেতু
দুইবার পরে, ঠিক আছে। অরবিটাল একটা হলে 58 থেকে 71 ফোর্স, এই জন্য আমরা 32 দিছি। এরপরে টেনসাইনের আরেকবার এফ পরে, এটা হলো 90 থেকে 103, 90 থেকে 103 পরে, এই জন্য আমি 4 এবং 5 এফ দিছি, মানে এফ দেওয়া মানে 14 যুগ হলো, তার মানে 32, ঠিক আছে। আর 18 আর 7 তো থাকবে। এরপরটা হলো 6 নম্বর, 6 নম্বর কিন্তু ডি আছে, ডির জন্য আমরা 18 দিয়ে দিলাম, ঠিক আছে। 3 4 5 6, 3 4 5 6 যাদের ডি আছে তাদের 18 দিবে, কারণ ডি এর 10টা, এসপি এর হলো 8টা, আর হলো ডি এর 10টা, মোট 18টা। আর এখানে 4 এবং 5 এ এফ আছে, এই জন্য এস পি ডি এবং এফ সবই পাইছে, এই জন্য 32 32 আমরা দিয়ে দিলাম, ওকে। ই হলো তাদের 17 গ্রুপের অদাত ইলেকট্রনিক শক্তি স্তরে কি তাদের অবস্থা। এখন সর্বশেষ কথা বলতে 7 7 7 7 7, এই যে 7টি ইলেকট্রন আছে, এই অবস্থা তারা ইলেকট্রন গ্রহণ করে ইচ্ছা পোষণ করবে বেশি, কারণ একটা ইলেকট্রন পাইলেই তারা সহজে অষ্টক হইতে পারে, সহজে অষ্টক হইতে পারে, এই জন্য তারা ইলেকট্রন গ্রহণ করে তারা সহজেই অ্যানায়ন বা ঋণাত্মক আয়নে পরিণত হতে পারবে, ঠিক আছে। যদি ফ্লোরিন একটা ইলেকট্রন মানে গ্রহণ করে, তখন কি হবে, ফ্লোরাইড আয়ন, এবং অ্যানায়ন, তাই না, অ্যানায়ন। কাঠামোটা হবে নিয়নের কাঠামো, কারণ তখন তো 2 7 থাকবে না, তখন হলো 2 8, ফ্লোরাইড মানে 2 8, ঠিক আছে। নিয়নের কাঠামো কিন্তু মানে লাভ করতে পারবে। যদি ক্লোরিন একটা ইলেকট্রন মানে গ্রহণ করে, তার শেষ ক্ষমতা 7টা, সেই একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে হবে ক্লোরাইড, এবং পাশাপাশি তার আয়নটা হয়ে যাবে, কাঠামোটা হবে কার, আর্গনের, কারণ তখন তো আর 2 8 7 থাকবে না, তখন হবে 2 8 8, 2 8 8। ক্লোরিন যদি তার সর্বশেষ মানে কোথায় ইলেকট্রন গ্রহণ করে, তখন হবে ক্লোরাইড, অ্যানায়ন, ক্লোরাইড অ্যানায়ন। কাঠামো হবে কার, আর্গনের কাঠামো, তাই না, নিকটতম মানে নিষ্ক্রিয় আর্গনের কাঠামো কিন্তু লাভ করবে। যদি ব্রোমিন তার সর্বশেষ মতো একটা ইলেকট্রন মানে গ্রহণ করে, তাহলে কি হবে, ব্রোমাইড আয়ন বা ব্রোমাইড অ্যানায়ন হবে, এবং এটা হবে মানকার কাঠামো, জেননের না, মানে ক্রিপ্টনের আমাদের নিষ্ক্রিয় আছে কোটা, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ক্রিপ্টন, এটা হলো ক্রিপ্টনের কাঠামো। 2 8 18 8 9 7 9 8 বলতে হবে, 8 মানে কি 34 কার, ক্রিপ্টনের, ঠিক আছে। এইভাবে আয়োডিন যদি গ্রহণ করে, তাহলে কার কাঠামো হবে, জেননের, তাই না। অ্যাসিটাইন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে হবে কার, নিয়ন, আর্গন, জেনন বা রেডনের, তাই না। আর যদি টেনসাইন একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে হবে ওগানেশনের কাঠামো। এইভাবে গ্রুপ 2 17 যে মৌলগুলো আছে, তাদের একটা ইলেকট্রন ঘাটতি হওয়াতে তারা সহজেই একটা ইলেকট্রন গ্রহণ করে সহজে অ্যানায়নে পরিণত হতে পারে, যেমন ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড। এবং কার কাঠামো, যদি ফ্লোরিন গ্রহণ করে হবে নিয়নের কাঠামো, যদি ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হবে আর্গনের কাঠামো, এবং ব্রোমিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে হবে ক্রিপ্টনের কাঠামো। এইভাবে ধাতু বা অধাতু বা মৌল পরমাণুগুলি ইলেকট্রন আসক্তি বেশি, ঘাটতি থাকার কারণে ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণে তারা সহজে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়, এবং নিম্নতম নিষ্ক্রিয় কাঠামো লাভ করতে পারে, ঠিক আছে। এই যে অ্যানায়ন তুমি ফাইলা, এবং গ্রুপ 16তে কার আছে একটু আমরা চেক করবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রুপ 16, গ্রুপ 16তে আছে অক্সিজেন 8 2 6, সালফার 2 8 6,
সালফার, তারপর আছে সেলেনিয়াম, সেলেনিয়াম তার সংখ্যা হইল 34, 2, 8, 18, 6। ঠিক আছে। তারপর হইল গ্রুপ 16, টেলুরিয়াম, টেলুরিয়াম হইল 52, 2, 8, 18, 18, 6। 52 মধ্যে আমরা 2 বার 18 কেন বলছি, কারণ 3 তো ডি অরবিটাল, 4 আছে, 3 আছে, 4 আছে, এর এফ নাই কিন্তু, কারণ এফ তো 18 থেকে 71, তাইলে 18 18 আমরা বলছি, 2 বার বলছি, কারণ 3 ডি অরবিটাল আছে, 4 ডি অরবিটাল আছে। ঠিক আছে। তো টেলুরিয়াম, টেলুরিয়ামের পর হলো তোমার পোলোনিয়াম 84, পোলোনিয়াম হইল 84। আমাদের খেয়াল করতে হবে 84 মধ্যে কিন্তু এফ অরবিটাল একবার আছে, মানে 18 থেকে 71, তার মানে এফ তো সাইডে আছে, তাহলে আমরা সাইডে 32 দিয়ে দেবো নাকি, সাইডে 32 দিতে হবে। অ্যান্সার কটা 5টা, এন কটা 6টা, তাহলে এখানে 10, এখানে 50, 60, 78, 84। আরেকটা মূল আছে পোলোনিয়ামের পর হইল লেব্রোবিয়াম, মানে লেব্রোবিয়াম 116, 116 মধ্যে কিন্তু আমাদের অর্থাৎ প্রত্যেকের 2টা করে ইলেকট্রন কম আছে, তাই না, যেহেতু 16তে 2টা করে ইলেকট্রন মানে কম আছে, তা 116 আমরা বিনাশটা করে 116 মধ্যে এফ আছে কয়বার, 2 বার, একটা আছে 90 থেকে 103, একটা গ্রুপ, গ্রুপটা হলো তোমার 18 থেকে 71, এন 14টা, আর 4 এবং 5 32 পড়বে না, 4 এবং 5 32 পড়বে, 7টা, 1 2 3 4 5 6 7। ঠিক আছে। আমরা ঘুরে ঠিক আছে কিনা, 10 50 60, আর এ হলো 60 আর গা 50 হলো 110, 116। সর্বশেষ কক্ষপথে কিন্তু গ্রুপ 16তে যারা আছে অক্সিজেন, সালফার, এরা আমরা ব্যবহার করি বেশি, অক্সিজেন ব্যবহার বেশি এবং সালফারের ব্যবহারটা বেশি। তারপরে সেলোনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, লেব্রোবিয়াম তাদের ব্যবহারটা কম, তাই না। তো এই যে অক্সিজেন, তার শেষ কক্ষপথে কিন্তু 2টা ইলেকট্রন ঘাটতি আছে, তাই না। 2টা ইলেকট্রন ঘাটতি যদি সে তখন কি হবে, অক্সাইড 2 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস আমরা বলতে পারি, সে কিন্তু এখন অ্যানায়ন হয়ে গেল। অ্যানায়ন কাঠামো কার 200 ছিল, ওখানে এসে 2 8, তার মানে নিয়নের কাঠামো, কার কাঠামো, নিয়নের কাঠামো লাভ করলো। এইভাবে সালফার যদি 2টা মান ঘাটতি আছে, সে যদি 2টা ইলেকট্রন তাহলে হয়ে যাবে 2 8 8, মানে কি আর্গনের কাঠামো, তাই না। সালফার 2টা ইলেকট্রন নিতে পারবে, যেহেতু 2টা ইলেকট্রন মান ঘাটতি আছে, নিলে কি হবে, সালফার 2 মাইনাস অ্যানায়ন পরিণত হবে, এবং তার কাঠামো হবে আর্গনের, তাই না, আর্গনের কাঠামো। এইভাবে প্রত্যেকে কিন্তু 2টা ইলেকট্রন নিতে পারবে, যেহেতু 2টা করে ঘাটতি আছে, 2টা করে অষ্টক পূর্ণ হওয়ার জন্য 2টা ইলেকট্রন ঘাটতি আছে, সেই অবস্থায় তারা 2টা ইলেকট্রন গ্রহণ করে সহজেই কিন্তু অ্যানায়ন বা অ্যানায়নে পরিণত হতে পারে। 2টা ইলেকট্রনের জন্য আমরা মানে 2 মাইনাস মানে বলতে হবে, একটা ইলেকট্রন যদি গ্রহণ করে শুধু মাইনাস দিলে চলবে। 2টা ইলেকট্রন গ্রহণ করছে 2 মাইনাস অ্যানায়ন, কার কাঠামো, সালফার যদি 2টা গ্রহণ করে আর্গনের কাঠামো লাভ করবে, এবং অক্সিজেন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তখন হবে অ্যানায়ন নিয়নের কাঠামো, কারণ 2 তখন হয়ে যাবে 2 8, 2 8 মানে কি নিয়নের কাঠামো, 10 কার নিয়নের, আর 18 কার আর্গনের।
এই যে আয়নগুলো আমরা পাইলাম অ্যানায়ন এবং মানে ক্যাটায়ন, ধাতুর বেলা আমরা পাইছি মানে ক্যাটায়ন এরকম ত্যাগ করছে, তাই না? আর অধাতুর বেলা ইলেকট্রন গ্রহণ করছে, অ্যানায়ন পাইছি। এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করতে পারে। তাই না? আমরা কি বলছিলাম মনে আছে? সোডিয়াম প্লাস, তাই না? সোডিয়াম প্লাস মানে যদি আমরা ক্লোরিনের সাথে দেই তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড। এবং এটা হবে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, স্থির বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা এই ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত হবে, যুক্ত হয়ে আয়নিক যৌগ তৈরি করবে। আয়নিক যৌগ কি হলো? আয়নিক বন্ধন গঠনের নিয়ম। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করবো না, এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে আমার পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকো।